আজকে শামসুল আলম চঞ্চলের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই, মূলত সেই আলোচনা করবে, সেটা হচ্ছে আর্য তত্ত্ব। আসলে আর্য নিয়ে আর আলোচনা করার আগ্রহ বোধ করতাম না, কিন্তু এত যখন আর্য প্রশ্নে যখন বিভিন্ন বক্তব্য শুনি, আর্য অভিগমন, আর্য আক্রমণ, এই সমস্ত আর্য কারা, এগুলো বিভিন্ন মাঝে মাঝে কৌতূহল হয়। তখন ওই ইউটিউব চ্যানেল বিভিন্ন বক্তব্য শুনি, বিশেষ ভারতীয় বিভিন্ন জনের বক্তব্য, তখন সত্যি হাসিও পায়, কৌতুক অনুভব করি। এখনো কত পশ্চাৎপদ ধ্যান ধারণা নিয়ে পড়ে আছে বহু সংখ্যক মানুষ, যারা পণ্ডিত হিসেবে স্বীকৃত। অদ্ভুত লাগে। এখনো ওই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পশুপালকরা আসে, আর্য নামে চলে আসে ভারতে, উন্নত সভ্যতা করে দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখনো হয়। আবার একদল আসে, এখানে এসে সভ্যতা ধ্বংস করে আবার নতুন সভ্যতা তৈরি করে, সে ধরনের বক্তব্য শুনতে পাওয়া যায়। মোট কথা হাস্যকর বিভিন্ন বক্তব্য শুনি, বিভিন্ন বক্তব্য। সব খুব হাস্যকর তা না, তবে মূলত ওই ওই জিনিসই দাঁড়ায় যে আর্য তত্ত্বে এত বিভ্রান্তি কেন? আর্য প্রশ্নে ভারতীয় সমাজে আর্য শব্দটা হাজার হাজার বছর ধরে কিভাবে ব্যবহৃত হয়েছে, এ সম্পর্কে একটু ধারণা থাকলেই আসলে এত বিভ্রান্তির কোনো কারণ থাকে না। আর্য সুপ্রাচীন কাল থেকে ভারতবর্ষে সব ভাষার মধ্যেই এটা একটা মর্যাদা সূচক শব্দ ছিল, মর্যাদা বোঝাতে ব্যবহার করা হতো, এটা আমরা জানি। কাউকে আর্য নামে সম্বোধন করা হতো। আর্য কেউ ধার্মিক বোঝানোর জন্য আর্য শব্দটা ব্যবহার করা হতো। ঋগ্বেদে তো দেখেছ, কোথাও অনার্য বলা হয়নি, হয় আর্য নয় বিপরীতে দাস, দস্যু, রাক্ষস গালাগালি করার জন্য, আর সম্মান সূচক হচ্ছে আর্য। আর আবেস্তা তো আর্যকে, আর্যের সাথে গৌরব বোধের একটা আবেস্তায় আর্য অনেক বেশি গ্লোরিফাই করেছে আর্য শব্দটাকে। হ্যাঁ, কিন্তু এটার সঙ্গে ওই জাতির সম্পর্ক তো আমরা খুঁজে পাই না। এটা গুণবাচক একটা শব্দ। বৌদ্ধ সাহিত্য কিন্তু তাই, বৌদ্ধ এবং জৈন সাহিত্য আর্য নামের সাথে গৌরব বোধ আছে, গৌরব, সম্মান প্রকাশের জন্য এটা বোঝানো হতো। আর এইটাকে নিয়ে এত কোন দিন ইউরোপের পণ্ডিতরা কি উদ্ভট ব্যাখ্যা দিয়েছে আর্য নিয়ে। কোথায় হিটলার তো আর্য জাতি করে ফেলেছে, গঠন করে ফেলেছে একটা, অথচ আর যে কোনো জাতিগোষ্ঠী না, ভাষাগোষ্ঠী। এটা আসলে ভাষাগোষ্ঠী বলা উচিত আর্যকে। বড় জোর আসলে সিন্ধু সভ্যতার অধিবাসীরা আর্যটাকে সম্মানসূচক শব্দ হিসেবে ব্যবহার করতো, ব্যাস, নিজেদের জন্য। এইটুকুই। সে সম্বোধনের সময় আর্য, আর্যা এগুলো পাওয়া যায়। হ্যাঁ, ঋগ্বেদ পড়লে আরো ভালো, ঋগ্বেদও তো স্পষ্ট করাই আছে আর্য কারা, বোঝা যায়। গুণবাচক একটা শব্দ। কাউকে দেবতারা কাউকে আর্য সম্মান সূচক নাম থেকে, শব্দ থেকে বঞ্চিত করতে পারত। আর ঋষিরা বলছে আমরাই, তোমরা হে দেবতা, কে আর্য, প্রকৃত আর্য তুমি নির্ণয় করো, আমরাই প্রকৃত আর্য, ভাবটা এরকম আর কি। অথচ এখন অনেকেই বলছে যে জেনেটিক একটা তত্ত্ব দাঁড় করাচ্ছে আর্যদের সঙ্গে, জিন থেকে, জেনেটিক গবেষণা থেকে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই জিনের সঙ্গে, কোনো সম্পর্ক নেই আর্যের। এই যে জাতির সঙ্গে কোনো সম্পর্ক নাই। এটা যে কোনো জাতির মানুষ আর্য হতে পারে, সম্বোধনের ক্ষেত্রে আর্য হিসেবে পরিচিত করা যেতে পারে, তাকে বলা যেতে পারে যে উনি আর্য, উনি শ্রেষ্ঠ, উনি ভদ্র, উনি মার্জিত, সভ্য মানুষকে বোঝানোর জন্য অরিজিনালি সম্মানসূচক এই শব্দটার উদ্ভব হয়েছে বলে আমরা ধারণা করি। মূলত সভ্যসূচক, কৃষির সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, কৃষির সঙ্গে সম্পর্কিত। আসলে আর্য শব্দ অরিজিনাল মানে হচ্ছে কৃষক, ক্রি ধাতু থেকে, রি ধাতু থেকে।
রি হচ্ছে কৃষি থেকে এসছে। এটা আমি বলেছিলাম না একদিন যে রি আমার মাথায় এসছে। গ্রামে আগে দেখতাম কৃষকরা রি রা 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 করতো তার জমি চাষের সময়, যখন ইয়েকে কন্ট্রোল করতো গরুকে নিয়ন্ত্রণ করার জন্য এই শব্দটা উচ্চারণ করতো বেশি করে। গরুদের ডানে যেতে বলতো, বামে যেতে বলতো, বা নিয়ে টানতে বলতো, আঙুল টানতে বলতো, বা ওই ইয়ে কি বলে মই দেওয়ার জমি মই যখন দিত তখন ওইভাবে চিৎকার করতো। রি তো বোঝা যায় যে ওই শব্দ থেকে যারা কৃষি আবিষ্কার করেছে তাদেরকে বোঝাতে অন্যরা হয়তো প্রতিবেশীরা, হয়তো আদিম সমাজের মানুষরা এদেরকে আলিয়া বলতো, রি বলতো, রি বা এরা নিজেরাই পরবর্তীকালে হয়তো কৃষকরা এই শব্দ দিয়ে নিজেদেরকে চিহ্নিত করতো, সভ্যতার সঙ্গে সম্পর্ক করিয়েছে। হয়তো আস্তে আস্তে এই শব্দটা খুব সম্মানসূচক শব্দ হয়েছে। সভ্য যারা তারা হচ্ছে আর্য, বাকিরা আর্য না। অনার্য আর্য নাই, কিন্তু অনার্য গোটা ঋগ্বেদে একটা জায়গায় তো শত্রুকে গালাগালি করার জন্য অনার্য বলা হয়নি, একবারও নাই। দাস দস্যু বলা হয়েছে, রাক্ষস বলা হয়েছে, গালাগালি। অনার্য না, তারাও আর্য আছে, শত্রুদের মধ্যে আর্য আছে। দেখো এটা আসলে এটা সম্বোধন সূচক, সম্মান সূচক শব্দ, আর কিছু না। যাই হোক, আমার মনে হয় তুমি এই আলোচনাটাকে এগিয়ে নিতে পারো। আর্য, আমরা আর্যজন ও সিন্ধু সভ্যতা এই বইটা যখন রচনা করি 2003 সালে, সেখানে আমরা এই বিষয়টা আসলে পরিষ্কার করেছি। প্রচুর আলোচনা করা হয়েছে ঋগ্বেদ, মূলত ঋগ্বেদ থেকে, যে আর্যরা হলো সিন্ধু সভ্যতা অধিবাসী। অর্থাৎ ঋগ্বেদকে পড়াশোনা করার পরে যখন আমরা মানে এটা তো শামসুজ্জামান মানিক তিনি প্রথম জেনেছেন যে বা উপলব্ধি করেছেন যে ঋগ্বেদ কোনো পশ্চাৎপদ জনগোষ্ঠীর রচনা হতে পারে না, একটা উন্নত জনগোষ্ঠীর রচনা। কারণ ঋগ্বেদের সাহিত্য, ঋগ্বেদের দার্শনিক যে প্রেরণা দেখা যায়, ঋগ্বেদের মধ্যে বৈদেশিক দুর্বাণিজ্য আছে, ঋগ্বেদের মধ্যে ঋগ্বেদের অর্থাৎ ঋষিদের বা ঋগ্বেদের পক্ষে যেরকম নগরের অধিবাসী হিসেবে দেখা গেছে, শত্রুপক্ষকেও তারা নগর ধ্বংসের কথা বলছে, দুটোই আছে কিন্তু, এবং তাদের কৃষির সঙ্গে সম্পর্কিত দেখা যাচ্ছে ঋগ্বেদে। তো এই সব কিছু মিলে বোঝা যায় যে এটা একটা উন্নত জনগোষ্ঠীর রচনা। তো সুউন্নত জনগোষ্ঠীর রচনা ঋগ্বেদ, শুধু উন্নত না, সুউন্নত। এটা ঋগ্বেদ পড়ে যদি কেউ বুঝে থাকে ঋগ্বেদের মর্ম, তাহলে বুঝবে যে কত উন্নত জনগোষ্ঠী, কত উন্নত সভ্য সমাজের মানুষদের রচনা হচ্ছে ঋগ্বেদ। এবং গ্রামীণ সমাজেরও রচনা না, সেটা একেবারেই শহরের নাগরিক সমাজের রচনা, নাগরিক সভ্যতার অধিকারী ঋষিদের, পণ্ডিতদের রচনা আছে। এবং তারা গ্রামে বাস করতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু লোকগুলো নাগরিক, বেসিক্যালি নাগরিক। হয়তো গ্রামে তাদের মাইগ্রেশন হতে পারে, তা না, সময়ের জন্য। তো কোনোভাবেই পাশ্চাত্য জনগোষ্ঠী না, এবং তারা আমরা সেখান থেকে আমরা মনে করি যে সিন্ধু সভ্যতা অধিবাসীরাই ঋগ্বেদ রচনা করেন। এবং সিন্ধু সভ্যতার শেষ পর্যায়ে পতন যখন হয়, সিন্ধু সভ্যতার সংকট দেখা যায়, সিন্ধু সভ্যতা দাঁড়িয়ে ছিল নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার উপরে। এগুলো আমরা আগের বিভিন্ন আলোচনা করেছি, বলেছি বিস্তারিত। তো সিন্ধু সভ্যতার পতনের পর্যায়ে ঋগ্বেদের ঋষিরা, আমার অর্থাৎ বৈদিকরা এই আন্দোলনটা গড়ে তোলেন। এটা আসলে এটাকে একটা গৃহযুদ্ধ বলা যায়, বৈদিক সংস্কার আন্দোলন যেটাকে আমরা বলি আর কি। তো সেই গৃহযুদ্ধের মধ্য দিয়ে ঋগ্বেদ রচনা হয়। তো সেখান থেকে আমরা আসলে ঋগ্বেদকে পাই, এবং সেখান থেকে আর্য নামটা পাই পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন ইয়ে থেকে, অর্থাৎ বৌদ্ধ সাহিত্য এবং জৈন সাহিত্য আর্য নামটা পাই, আবেস্তাতেও আর্য নামটা পাই। তো সেখান থেকে আর্য নামটা আমরা বুঝতে পারি। অর্থাৎ এই আর্য হলো সিন্ধু সভ্যতা অধিবাসীরা, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। ইরানে নিজেদেরকে তারা আর্য বলছে, ভারতবর্ষে যারা এসছে তারা তাদের নিজেদেরকে সম্মানিত, যারা তারা নিজেদেরকে আর্য বলছে, যেটা বৌদ্ধ এবং জৈন ধর্মের গ্রন্থে এবং ব্রাহ্মণদের অর্থাৎ বৈদিক ধর্মের যে গ্রন্থ সেগুলোতে আমরা পেয়েছি। এবং দূরে যারা গেছে সেখানেও কিন্তু আর্য কিছু নাম বিভিন্নভাবে ছড়িয়ে গেছে, নানাভাবে এই নামটা। তো এখন এই আর্য যারা মানে এখন যারা আলোচনা হয়, শব্দটা বললে তো ভালো হয় নামের চেয়ে। আর্য শব্দটা আসলে, হ্যাঁ, শব্দটা বিভিন্নভাবে ট্রান্সফর্ম হয়ে গেছে। ঠিক
আর্যের মতো করে নাই, ওরা আর্য নাম শব্দটা বিভিন্ন মডিফাই হয়ে গেছে, বিভিন্ন নাম নিয়ে আত্মপ্রকাশ করেছে। আমি একটু বলি, একটু অ্যাড করি। আমরা বাঙালিরা আর্য উচ্চারণ করি, আসল উচ্চারণ হচ্ছে আরিয়া। সংস্কৃত বা বৈদিক বৈদিক ভাষায় বা সংস্কৃত ভাষায় এর আদি উচ্চারণ হচ্ছে আরিয়া। আমরা তো আরিয়া বলি না, আর আর্য বলি। ওই ইয়েটা অন্তত জ হয়ে যায় আমাদের বাংলা ভাষায়। আমরা অভ্যস্ত না, ওই জন্য পারি না আর কি। তো অথচ দেখা যাচ্ছে যে এখনকার অনেক পণ্ডিতই, সাধারণ যে আলোচক, ইউটিউবে বিভিন্ন আলোচনা বা বিভিন্ন মিডিয়ায় যে আলোচক যে বলেন তাই না, কিছু পণ্ডিত পর্যন্ত বলেন যে আর্যরা হলো এটা একটা মানে জাতিগোষ্ঠী এবং এরা বাইরে থেকে এসছে। অথচ দেখা যাচ্ছে যে সিন্ধু সভ্যতার যারা প্রত্নতাত্ত্বিক এবং প্রথম সারির যারা প্রত্নতাত্ত্বিক, তারা কেউই কিন্তু আর্যরা বাইরে থেকে বা সিন্ধু সভ্যতা বা এই উপমহাদেশে বাইরে থেকে কোনো জনগোষ্ঠী এসেছিল এটা কিন্তু তারা বলেন না। আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করেছি এগুলোর ব্যাপারে, আমাদের উভয়েরই অনেক মানে লিখিত ইংরেজিতে যেসব লেখা আমরা লিখেছিলাম সেগুলো অনেক পণ্ডিতের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, কেউ কিন্তু আমাদের এই বক্তব্যকে বিরোধিতা করেন নাই, আমরা যে বক্তব্যটা দিয়েছি। তো দেখা যাচ্ছে কিন্তু এই যে যারা আলোচক, যারা বিভিন্ন আলোচনা এবং পণ্ডিত যারা বলছেন বিভিন্ন আলোচনার মধ্যে যে ভুলটা যারা বলছেন, সেগুলো আসলে সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক যারা, সেটা তারা কিন্তু তাদের যে মানে ব্যাখ্যা বা তাদের যে অবস্থান সেটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। এবং ডিএনএ দিয়ে যে ডিএনএর উপর যে গবেষণাটা হয়, লেটেস্ট যে গবেষণাটা হয়, সেখানে একজন প্রত্নতাত্ত্বিক বসন্ত সিন্ধে, তো বসন্ত সিন্ধে হলেন রাখিগড়ি খননের সঙ্গে যুক্ত ছিলেন এবং উনি একসময় ডেকান কলেজ অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন এবং ওটার ভিসিও ছিলেন। তো ওনার কিছু মন্তব্য বেশি গুরুত্বপূর্ণ এই ইয়ের উপরে, বিষয়ের ডিএনএর তত্ত্বের উপরে। তো ডিএনএ তত্ত্ব দিয়ে উনি নিজেই বলছেন, উনি যে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ডিএনএতে, উনি পরিষ্কার বলছেন যে এখানে এই ধরনের কোনো মাইগ্রেশন বা এই ধরনের কোনো পপুলেশন আসেনি ভারতবর্ষে। আমি একটু ওনার ইয়ে থেকে পড়ে শোনাচ্ছি। আচ্ছা, উনি যেটা বলছেন, আওয়ার ডিএনএ রিসার্চ ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ নো ইনভেশন লাইক দিস অ্যাট এনি স্টেজ ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা উনি জোর দিয়ে বলছেন। আর প্রত্নতাত্ত্বিক কেনোয়ার, যিনি এই রাখিগড়ির প্রত্নতত্ত্বের যে একটা কঙ্কালের উপর যে ডিএনএর গবেষণাটা হয় সেটা সম্পর্কে উনি বলেছিলেন যে যেহেতু সিন্ধু সভ্যতার প্রায় অধিকাংশ মানুষই, খুবই কম সংখ্যক মানুষকেই কবর দেওয়া হতো, সুতরাং যে কবর থেকে যে কঙ্কালটা পাওয়া গেছে সেই কঙ্কালের যে সিন্ধু সভ্যতার সামগ্রিক প্রবণতাকে ব্যাখ্যা করা যায় না, এটা উনি পরিষ্কার বলেছেন। কবর দেওয়া হতো মানে কবর দেওয়া হতো না, তার মানে ব্যাপক মানুষকে কবর দেওয়া হতো না, তাদের দেহ পুড়িয়ে ফেলা হতো বা এই ধরনের। তো ওনার শবদাহটাই ছিল প্রধান পদ্ধতি। শবদাহটাই ওনার একটা ছোট্ট একটা লেখার একটা অংশ পড়ে শোনাই। অনলি এ স্মল প্রপোর্শন অফ দ্য আরবান পপুলেশন প্র্যাকটিসড বারিয়াল এজ দ্য হরপ্পান সিমেট্রিজ আর রিলেটিভলি স্মল কম্পেয়ার টু দ্য লার্জ পপুলেশনস প্রেজেন্ট ইন দ্য সিটিজ। অর্থাৎ এখানে যে সিমেট্রিতে, অর্থাৎ যে কবরস্থানে যেসব যে কঙ্কালগুলো পাওয়া গেছে সেগুলোর তুলনায় অনেক ছোট, যে নগরে যে বড় যে বিপুল সংখ্যক যে জনগোষ্ঠী ছিল তার তুলনায়, সেটা উনি বলতে যাচ্ছেন। আচ্ছা, নো রয়্যাল বারিয়ালস হ্যাভ বিন ডিসকভার্ড অ্যান্ড অনলি মডেস্ট গ্রেভ গুডস ওয়ার ইনক্লুডেড উইথ দ্য ডেড প্রিজমেবলি ফর ইউজ ইন দ্য আফটার লাইফ। মানে খুব অল্প সংখ্যক মানুষকেই যে কবর দেওয়া হতো, তাদের সঙ্গে খুব মানে সাধারণ জিনিসপত্রই তাদের সঙ্গে কবরের সঙ্গে দেওয়া হতো, মূল্যবান কোনো দেওয়া হতো না, জিনিসপত্র দেওয়া হতো না তাদের পরবর্তী জীবনের জন্য। অর্থাৎ পরবর্তী জীবন যারা বিশ্বাস করতো, এবং এরকম লোকের সংখ্যা এখানে আসলে খুবই কম ছিল। যারা কবর দিত তারাই বিশ্বাস করতো, বোঝা যাচ্ছে, যারা দাহ করতো তারা করতো না। আদার কমিউনিটিজ মে হ্যাভ ডিসপোজড দ্য ডেড বাই রিভার বারিয়াল অর এক্সপোজার অর ইভেন ক্রিমেশন মানে সব দাহ। But no trace of these other burial practice has been preserved. এটা হলো ওনার অবজারভেশন আর কি। আর যেটা বলছেন যে বসন্ত সিন্ধের আলোচনা একটা ওনার সম্পর্কে পরিচয় দিয়েছি। উনি একটা আলোচনা 1 বছর আগে একটা আলোচনা, খুব ইন্টারেস্টিং কিছু
বিষয়ে আলোচনা করেছিলেন। সেটা হলো উনি যেটা বলছেন ডিএনএ দিয়ে যে যারা মনে করেন যে এখানে আর্যদের অভিগমন ঘটেছে, সেটা সম্পর্কে উনি একটা চমৎকার আলোচনা করেছিলেন ওনার 1 বছর আগে একটা আলোচনায়। সেখানে তিনি বলছেন, সো ফ্রম দ্য আর্কোলজিক্যাল এভিডেন্স, জেনেটিক এভিডেন্স অ্যান্ড ক্রেনিয়াল এভিডেন্স, it is quite clear that now there is a continuity from beginning to the end. মানে অর্থাৎ সিন্ধু সভ্যতায় বা ভারতীয় উপমহাদেশে বা দক্ষিণ এশিয়া একটা কন্টিনিউটি চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত। সো ফর লাস্ট 10,000 years there is a no change in the genetic history of the people or in the cultural history of the people. ভারতবর্ষের জেনেটিক হিস্ট্রি এবং কালচারাল হিস্ট্রিতে কোনো পরিবর্তন ঘটে নেই। নর ইন দ্য কমপ্লেক্সন হিস্ট্রি অফ দ্য পিপল, তার যে বাইরের যে মানে চামড়া আর কি, অর্থাৎ চামড়ার রং যে, সেটার ইতিহাসে কোনো রকম পরিবর্তন ঘটেনি। দের ইজ নো সাচ কন্টিনিউটি, দের ইজ সো সাচ কন্টিনিউটি ইন দ্যাট। এটা উনি বলছেন, ধারাবাহিকতা। তবে হ্যাঁ, উনি বলছেন যে এখন থেকে 12,000 বছর আগে বা 10,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে আফগানিস্তান এবং ইরানের সীমান্ত অঞ্চলে কিছু হান্টার গ্যাদারার যারা বসবাস করতো তারা স্প্লিট হয়ে গেছিলো, 2 ভাগে ভাগ হয়েছিল। একটা অংশ ইরানের দিকে, ইরান পার হয়ে আনাতোলিয়ায় চলে যায়। আরেকটা অংশ পূর্ব দিকে একটা গ্রুপ চলে আসে পূর্ব দিকে উপমহাদেশে, অর্থাৎ সিন্ধু সভ্যতার যে অঞ্চলটা এখন আছে এই অঞ্চলে বসবাস করে। তো তারা এই আনাতোলিয়ায় যে অংশটা যায় বা আরও ইরানের দিকে, ইরান থেকে যেগুলো, তারা মিক্সড হয়েছিল। কিন্তু এই অঞ্চলে যারা পূর্ব দিকে দক্ষিণ এশিয়ায় যারা আসে তারা সেখানে কোনো মিক্সড হয় না, এরা খুব ডিস্টিংক্ট। লিখেছেন, বাট দ্য ওয়ান হু কেম টু সাউথ এশিয়া দেয়ার হ্যাড এ ভেরি ডিস্টিংক্ট দ্যাট ওয়ার জেনারেটিং অর ডেভেলপিং ইটস ওন জেনেটিক হিস্ট্রি। এটা খুব জোর দিয়ে তিনি বলেছিলেন। So here you can see what Harppans is around 12,000 years ago when the people came here. They developed a very distinct South Asian ancestry here. যারা 12,000 বছর আগে এখানে দক্ষিণে এসেছিল তারা অত্যন্ত মানে একটা স্বতন্ত্র একটা মানে পরিচয় গড়ে তুলেছিল, জেনেটিক পরিচয়। So South Asian history was becoming very distinct genetic history, so that what happened in fact in that part, Indian subcontinent, in fact it began its spread to Central Asia slowly. অর্থাৎ উনি যেটা বলতে যাচ্ছেন সেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে ধীরে ধীরে সেন্ট্রাল এশিয়ার দিকে স্প্রেড হয়, ছড়িয়ে যায় মধ্য এশিয়ার দিকে। অ্যান্ড উই ফাউন্ড দ্যাট দ্য হরপ্পান পিপল ফার্স্ট বিগান টু গো আউট, তারা বাইরের দিকে যাওয়া শুরু করে হরপ্পান লোকজন। অ্যান্ড দেন দ্য পিপল ফ্রম দ্যাট রিজিয়ন বিকেম টু কাম, অর্থাৎ দেন দ্য পিপল ফ্রম দ্য রিজিয়ন মানে পশ্চিমের লোকরা, অর্থাৎ যেটা ইরান বা ওই অঞ্চলের লোকরা আস্তে আস্তে তারা আসা শুরু করে। এই জন্য দেখা যায় যে দ্যাট ইজ ওয়াই আফটার 2000 BCE, 2000 অর্থাৎ এখন থেকে 4,000 বছর আগে দিকে উই ফাইন্ড মোর পিপল কামিং ফ্রম দ্যাট পার্ট, কিছু লোকজনকে আমরা আসতে দেখি। কিন্তু এটাকে তিনি বলছেন যে এটা মাইগ্রেশন ছিল না, বাট দ্যাট ইজ নট দ্য মাইগ্রেশন অফ দ্য পিপল, বাট দ্যাট ইজ দ্য মুভমেন্ট অফ দ্য পিপল। উনি এটাকে জোরের সঙ্গে বলছেন যে এটা মাইগ্রেশন ছিল না। মাইগ্রেশন মানে দল বেঁধে মানুষজন যে বসতি স্থাপন করে, সেটা অভিগমন ছিল না, এটা একটা কিছু মানুষের আগমন ছিল। হ্যাঁ, এই জন্য কেনোয়ারও কিন্তু এই কথাটা বলছেন যে কিছু দেখা যাচ্ছে যে কিছু লোকজনকে হরপ্পা যখন খনন করেন, তো উনি বলছেন যে হরপ্পান বিভিন্ন বৈশিষ্ট্য থেকে, যে নরকঙ্কালের বৈশিষ্ট্য থেকে বলছেন যে হরপ্পান কিছু দেখা যাচ্ছে যে পশ্চিম থেকে কিছু লোকজন বসতি স্থাপন করেছে, কিছু লোকজন, যেটা একটা বড় ধরনের মাইগ্রেশন না। আচ্ছা দিস সিম্পল মডার্ন। আচ্ছা, সো উই চুজ, উনি আরও বলছেন, সো উই চুজ নিয়ারলি 140 ডিফারেন্ট গ্রুপস ইন সাউথ এশিয়া। উনি যখন জেনেটিক রিসার্চটা করেন, গবেষণাটা করেন, 140টা বিভিন্ন গ্রুপ, দক্ষিণ এশিয়ার বিভিন্ন গ্রুপ থেকে, দক্ষিণ এশিয়া মানে এই উপমহাদেশ, দক্ষিণ ভারতীয় এই উপমহাদেশ, আজকের পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং আফগানিস্তান সহ আর কি, 140টা বিভিন্ন গ্রুপ গোষ্ঠীর তারা বাছাই করেছিলেন। দে ইনক্লুডেড দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন, বিভিন্ন ধর্ম গোষ্ঠীর, বিভিন্ন শ্রেণীর, ক্লাস অ্যান্ড ক্রিড এবং মতবাদের। অ্যান্ড ফ্রম আফগানিস্তান টু অলমোস্ট নর্দার্ন ইন্ডিয়া, এবং নর্থ ইস্ট ইন্ডিয়া, আফগানিস্তান থেকে একেবারে উত্তর পূর্ব ভারত পর্যন্ত। অ্যান্ড ফ্রম আন্দামান টু কাশ্মীর, এবং আন্দামান দ্বীপ থেকে সেই কাশ্মীর, হ্যাঁ, উত্তর পশ্চিমে কাশ্মীর পর্যন্ত।
So we collected samples from these regions and we analyzed nearly 3,500 samples. তারা 3,500 স্যাম্পল নমুনা পরীক্ষা করেছিলেন। And what we noticed interestingly that majority of the population from Bengal to Afghanistan and from Andaman Nicobar to maybe Kashmir and Ladakh, in all this population in fact we find a very strong presence of Harappan genes. তার মানে ইন্টারেস্টিংলি বরং আমরা হরপ্পান জিন বা জেনেটিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই এই বিস্তীর্ণ অঞ্চল, আফগানিস্তান থেকে একেবারে বেঙ্গল, ওদিকে আন্দামান থেকে কাশ্মীর লাদাখ পর্যন্ত, দাক্ষিণাত্য তো বটে, গোটা উপমহাদেশ। হ্যাঁ, এবং উনি তার আলোচনা উনি পুরোপুরি এই মানে দ্রাভিডিয়ান বা এরিয়ান এই ডিভিশনটাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন শেষে, এই আলোচনার শেষটা উনি নাকচ করে আলোচনাটা শেষ করেছেন। সো দ্যাট মিনস দ্যাট উনি বলছেন, সো দ্যাট মিনস all of us in South Asia we are descendants of the Harappans. ব্যাস সোজা কথা, একদম সোজা বলে এখানে কোনো আর কোনো সন্দেহের জায়গা রাখেন, কোনো সন্দেহের জায়গা রাখেন নাই, কোনো সন্দেহের জায়গা রাখেন নাই। আমরা সবাই হরপ্পান অর্থাৎ সিন্ধু সভ্যতার অধিবাসীদের বংশধর, হ্যাঁ বংশধর আসলে, হ্যাঁ জেনেটিক মানে বংশধর, আসলে আমরা বংশধর।